গতদিন একজন কৃষকের বক্তব্য শুনছিলাম। সেখানে বলা হচ্ছে আহ, যে আগে সরকার হচ্ছে কোনো কথাই শুনতো না, এখন কথা শুনে ঠিকই কিন্তু কোনো কানে নেয় না। অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের বোঝা তো জনগণ। একটা নির্বাচনকালীন বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের পরেও তার জায়গা থেকে আসলে এত কিছুর পরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের মুহূর্ত নির্বাচনের বাদ দিয়ে সব থেকে বড় বৈধতা দিচ্ছে জনগণ। তো সেটিকেও যদি ধরে রাখতে না পারে, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু নাই। আমি চাইবো না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, এটা আমেরিকা হোক, চায়না হোক, কিংবা জাপান হোক, ইন্ডিয়া হোক, যে কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে কেউ কোনোভাবে কোনো সুযোগ সুবিধা নেক এবং সেখান থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হোক। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে গতকালকে হাসনাতের এই বক্তব্যের পরে বেশ কয়েকটা ইস্যু কিন্তু সামনে চলে আসে। আমরা তো জানি যে এখন রাজনৈতিক জায়গা থেকে যে ধরনের মোড় নিয়েছে, কেউ একটা কথা কোট করার সাথে সাথে সেটার এগেনস্টে তার যত সব প্রমাণ দিয়ে আছে সবকিছু জনগণ ঘেটে ঘুটে সবকিছু বের করে সামনে নিয়ে আসে। হাসনাতের এই বক্তব্যের পরেই বেশ, এটা এর আগেও আসছে, দুই তিনবার ন্যারেটিভের মধ্যে উঠে আসছে। গতকালকেও আবার এই বক্তব্যের পরে আসছে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি হবে, এরকম একটা কথা ছিল। সেখানে হাসনাতের এই বক্তব্যের পরে সে শ্রমিক লীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছে, এবং সে জানাতেন একজন শ্রমিক লীগ না, যথেষ্ট একেবারে বড় পর্যায়েরই বলা যায় লীগ নেতা ছিল, এবং তার বাসায় আশ্রয় নিয়েছে। তার সাথে খুব অন্তরঙ্গ, একেবারে আহ, খুব ক্লোজ তার সম্পর্ক, এই ধরনের একটা বিষয় সামনে চলে আসছে। তো এই জায়গা থেকে এটাই নতুন নয়, এর আগে বিভিন্ন সময় সার্জিস কিংবা হাসনাদের এগেনস্টে সরাসরি এলিগেশন আসছে, অনেক কিছুর প্রমাণাদি সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা হয়েছে যে আওয়ামী লীগের পুনর্বাসন আসলে কারা দিচ্ছে, সেক্ষেত্রে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গিয়েছে। এই বিষয়গুলো আজকে নতুন ছিল না। এই এনসিপি গঠন হওয়ার শুরুর দিন থেকেই এই চক্রাকারে এই আবর্তনটা শুরু হয়, এবং এখন পর্যন্ত এটা পরিলক্ষিত হচ্ছে। প্রত্যেক দিন একটা না একটা আহ, কোনো না কোনো একটা কমিটির মধ্যে আওয়ামী লীগের বিশাল, কয়েকদিন আগে এই যে তদবির বাণিজ্য 450 কোটি টাকা নতুন দরবেশ বাবাজির উত্থান, সেখানে সার্ভিসের সাথে তার অন্তরঙ্গ এবং খুব ক্লোজ মুহূর্তের বিভিন্ন সময়ের একদম তার অতি ঘনিষ্ঠ পরিচয় পাওয়া যায়। তো এই জায়গাগুলোতে আসলে বিএনপির জায়গা থেকে, তো বিএনপি একটা বহু প্রাচীন রাজনৈতিক দল, তো সেই জায়গা থেকে তাদের অবস্থান থেকে তাদের কি ধরনের ডিপ্লোমেসি বা ডিপ্লোম্যাটিক্যাল সম্পর্ক, সেটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু সেখানে সেটা করার আগে আমি আমার নিজের অবস্থানটা কতটুকু শক্ত রাখছি সেই বিষয়টি সামনে আনা জরুরি। কিংবা সার্ভিস কিংবা এনসিপি যাই হোক, এনসিপির একজন নেতাও যদি কোনো কাজ করে, সেটার দায়ভার এনসিপির উপরে এসে পড়বে এবং এনসিপি কে নিতে হবে। যেভাবে আমরা ছাত্রলীগের কোন নেতা বা কর্মীর দায়ভার, বা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীর দায়ভার সেই রাজনৈতিক দলের উপর আমরা বর্তিয়েছি। এই জায়গা থেকে তাদের অবস্থান থেকে এই যে পিএস এপিএস বা যে ধরনের কথাগুলো চলে আসছে, এগুলো একেবারে ভিত্তিহীন বা গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক কিছু প্রমাণাদি সরাসরি উপস্থাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জুলকারনাইন সাহেব ভাই থেকে শুরু করে আরো বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট এগুলো নিয়ে একদম গণহারে লিখছে, পর্বের পর পর্ব প্রকাশ করছে, কিন্তু এদের মধ্যে ন্যূনতম কোনো চেঞ্জ দেখা যায়নি। অর্থাৎ আমি শুরুতে আপনার বেশ কয়েকটা লাইভে বলেছি, নতুন আর একটা স্বৈরাচার নামান্তর হচ্ছে কিনা। গতদিন একজন কৃষকের বক্তব্য শুনছিলাম। সেখানে বলা হচ্ছে আহ, যে আগে সরকার হচ্ছে কোনো কথাই শুনতো না, এখন কথা শুনে ঠিকই কিন্তু কোনো কানে নেয় না। অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে। আমি সংখ্যাযুক্ত জায়গা থেকে যদি বলি, আমাদের করিডোর নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া দরকার, উদ্বিগ্ন হওয়া দরকার। এই সেফ করিডোর দিয়ে কিন্তু অনেক কান্ট্রি আফগানিস্তান হয়ে গিয়েছে, অনেক কান্ট্রি প্যালেস্টাইন হয়ে গিয়েছে। এই জায়গা থেকে যখন ন্যারেটিভ গুলো তুলে আনছে, কেন যেন মনে হচ্ছে ইন্টেনশনালি এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। এবং সেই জায়গা থেকে এনসিপি এড়িয়ে যাচ্ছে, এনসিপি এই ধরনের ন্যারেটিভের মধ্যে ঢুকছে না কেন, সেটা অনেক বড় প্রশ্নের দাবি রাখছে। তার মানে এনসিপি কি আসলে সরকারের পারপাস সার্ভ করছে কিনা, তাদের জায়গা থেকে কিংস পার্টি যে কথাটা, সেটা কি একটা এস্টাবলিশমেন্ট তারা সত্যিকার অর্থে দিচ্ছে কিনা, সেটা অনেক বড় প্রশ্নের সম্মুখীন করছে। এই জায়গা থেকে আসলে আমার জায়গা থেকে আমি যেটা দেখেছি, আমি একাধিক নেতাকে আওয়ামী লীগের বিভিন্ন মহলে বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্পৃক্ত থাকতে দেখেছি। যেসব ছাত্রলীগের এগেনস্টে আমরা ক্যাম্পাসে ফাইট দিয়েছি, যাদের এগেনস্টে ক্যাম্পাসে আমাদের সাথে ফাইট করেছে, তাদেরকে বিভিন্ন কমিটি উপকমিটিতে তারা সরাসরি স্থান দিয়েছে। এবং সেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় 2 থেকে 3 জন সমন্বয়কের নাম বারবার উঠে আসছে, একের পর এক বারবার উঠে আসছে। আপনি একটা ভালো কাজের জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করবেন। হাসনাত আব্দুল্লাহর কথা যদি বলি, আজকে সে খুব তার কয়েকদিন আগেও যে হাসনাত আব্দুল্লাহকে একদম ভিলেনে পরিণত করেছিল, আজকে তার খুব প্রেস, খুব ভালো কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। আগামী 1 থেকে 2 সপ্তাহ পর আবার এই জিনিসটা উঠে যাবে, এবং নতুন অনেক বিষয়, যে যেমন আওয়ামী লীগের এই পুনর্বাসনের সাথে আন্দোলনটা শ্রমিক লীগের। এই আন্দোলনটা নিয়েও তো এক ধরনের আলোচনা আছে যে এটা সরকারের সাজানো আন্দোলন কিনা।
হাসনাত আব্দুল্লাহকে দিয়ে করানো, তাহলে 2 দিনের মাথায় কেন এরকম হলো? তাদেরকে কেন পানি ছিটানো হলো? তাদেরকে কেন 144 ধারা জারি থাকা অবস্থায় তাদেরকে কেন আন্দোলন করতে দিল? এগুলা নিয়ে তো প্রশ্ন আছে যে আসলে আন্দোলনটা সাজানো ছিল। জি, সেটি আমি বলছি যে আন্দোলনের সময় বস্তা থেকে দেখা যায় ঠান্ডা পানি হচ্ছে তাদেরকে প্রবাহিত করা হয়। তারপর আরো নানা ধরনের বিষয় আছে সেখানে। এরপরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে আসে তাদের উপর উল্টো লাঠিচার্জ করা হয় এবং একেবারে সিভিয়ারলি তাদের উপর অ্যাটাক করা হয়। এবং সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আসলে একজন উপদেষ্টাকে হেনস্থ করা আসলে এই সরকারের দুর্বলতা প্রমাণ করে। একই সাথে এটাকে ট্যাকেল না দিতে পারা আরো বড় দুর্বলতা। সেই জায়গা থেকে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে আবার জিজ্ঞাসাবাদ করাটা আসলে অত্যন্ত বাজেভাবে চোখের দৃষ্টিতে জনগণের সামনে পরিলক্ষিত হয়। এই সরকারের বৈধতা তো জনগণ। একটা নির্বাচনকালীন বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যে নির্বাচন ছিল সেই নির্বাচনের পরেও তার জায়গা থেকে আসলে এত কিছুর পরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের মুহূর্ত নির্বাচনের বাদ দিয়ে সব থেকে বড় বৈধতা দিচ্ছে জনগণ। তো সেটিকেও যদি ধরে রাখতে না পারে তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু নাই। আমি এর জন্য যেটিকে দায়ী করব সেটির কারণ হচ্ছে একটি, যে আন্দোলনের যারা স্পিরিট ছিল, যারা স্পিরিচুয়ালি যারা এই আন্দোলনের সাথে কানেক্টেড ছিল, তারা সত্যিকার অর্থে আন্দোলন থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাদেরকে মাইনাস করা হয়েছে, বিভিন্নভাবে বিতর্কিত করা হয়েছে, যেভাবে আপনি দেখেছেন যে আমাকে বিতর্কিত করা হয়েছে। এই যারা আন্দোলনের মূল প্রাণকেন্দ্র ছিল, এরকম অনেক অহরহ ছিল যারা, তারা বিভিন্নভাবে আন্দোলন থেকে বিভিন্নভাবে তাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে বিকজ অফ এই সার্জিস হাসনাত গংদের ইনসিকিউরিটির কারণে। তাদের একের পর এক আলিশান বাড়ি, এই যে জমিদারের নাতি বলে সার্জিসকে যেভাবে ইয়ে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আমি এই হেনস্থা আমি নিজে করবো না জমিদারের নাতি বলে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সেটা আসলে সেটা দিয়ে তাকে জাজ করার কোনো সুযোগ নাই। কিন্তু হুম। যেই কারণে বা যেই বিষয়ের উপর, বিষয়বস্তুর উপর ভিত্তি করে তাকে এই ধরনের কথা বলা হচ্ছে, সে কি সেটি সদুত্তর দিতে পেরেছে বা কোনো উচিত জবাব দিতে পেরেছে? আমার মনে হয় না পেরেছে, এবং সে এই জায়গা থেকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে। এবং সে সে লম্বা একটা সময় সোশ্যাল মিডিয়া থেকে একেবারে ম্লান হয়ে গিয়েছিল। তো এই জায়গা থেকে এগুলো স্কিপ করার আসলে সুযোগ নাই। বরং এই সিচুয়েশন আরো ওর্স হবে। আমি চাইবো না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, এটা আমেরিকা হোক, চায়না হোক, কিংবা জাপান হোক, ইন্ডিয়া হোক, যে কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে কেউ কোনোভাবে কোনো সুযোগ সুবিধা নেক এবং সেখান থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হোক, সেটি কোনোভাবে চাইবে না। সেটি আমাদের বেশ, আপনার কথা সীমান্তে। শুনতে